like a solution. আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাই সামনে হাজির হলাম। তো আজকে আমাদের টপিক নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে আর কি খুবই টেকনিক্যাল কোয়েশ্চেন আসে। সো মাথা খাটিয়ে বুদ্ধি করে একটু টেকনিক্যালি এখান থেকে চয়েস ওয়াইজ বা পার্টিকুলার মানে টপিকগুলো আমাদের পড়তে হবে। তো চলো শুরু করি। এই ফার্স্ট পেজ থেকে আমাদের যেটা লাগবে সেটা হলো এখান থেকে বলছে যে যা দেখো যে স্টিফেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী, তাকে হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, এটুকু একটু দেখবা। আর এখান থেকে আর কিছু লাগবে না। খনিজ লবণ পরিশোষণে আসো, যে অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস, যে আমরা যে একটা খাবার খাই বা যাই হোক সেখানে কিন্তু আমাদের খনিজ লবণ থাকে। ঠিক আছে, সেই খনিজ লবণটা আমাদের এন্টেরোসাইট, লুমেন থেকে এন্টেরোসাইটে কীভাবে আসে, এন্টেরোসাইট থেকে ব্লাড স্ট্রিমে কীভাবে যায়, সেটাই আর কি পরিশোষণ বা অ্যাবজর্পশন। আর এখান থেকে আর কিছু পড়ার আমি মতো পাচ্ছি না। এখান থেকে শুধু এটুকু জেনে রাখবা যে 17টি উপাদান হচ্ছে অত্যাবশ্যকীয়। 17টি খনিজ লবণের যে উপাদান সেটা হচ্ছে আমাদের জন্য অত্যাবশ্যকীয়। ওকে, তো নেক্সট স্লাইডে যাই। তো এখান থেকে কি বলছে, এখান থেকে বলছে লবণ পরিশোষণ মানে লবণ পরিশোষণের অঙ্গ। লবণ পরিশোষণের অঙ্গ কি, লবণ পরিশোষণের অঙ্গ জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমরা পড়ি যে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণে অধিক কার্যক্রম। আচ্ছা ঠিক আছে, এগুলো এই লবণ পরিশোষিত মূলরোম দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, মূলের যে একদম নিচে, এখানে আমি একাই, মূলের একদম নিচে যে অংশটা থাকে সেটাকে বলা হয় মূলরোম। এই যে মানে মূল থেকে যে রোমের মতো বা চিকন চিকন যে জিনিসগুলো আমরা যদি কোনো গাছ উপড়ে ফেললে শিকড়গুলো দেখি না, সেটাকে আর কি মূলরোম বলা হয়। আর কোন অবস্থায় লবণ পরিশোষিত হয়? আচ্ছা, এই লবণ পরিশোষণের এটা দরকার অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে আসো যে সোডিয়াম মানে পটাশিয়াম অ্যান্ড হচ্ছে নাইট্রেট যে আয়ন, এই পটাশিয়াম আর নাইট্রেট আয়নটা হচ্ছে তোমার বেশি, পটাশিয়াম আর নাইট্রেট আয়নটা তোমার সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয়। আর ক্যালসিয়াম আর হচ্ছে সালফেট, এটা সর্বাপেক্ষা মন্থর গতিতে পরিশোষিত হয়। এই দুটো কীভাবে মনে রাখবা? পটাশিয়াম নাইট্রেট, এভাবে মনে রাখবা, পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট এই দুইটা হচ্ছে খুবই সর্বাপেক্ষা দ্রুত গতিতে পরিশোষিত হয়। আর ক্যালসিয়াম সালফেট, এটা কি মনে রাখবা? ক্যালসিয়াম সালফেট কি? ক্যালসিয়াম সালফেট হচ্ছে সবচেয়ে রসগতিতে বা সবচেয়ে মন্থর গতিতে, মানে এটা আলাদা করে তোমরা যৌগ হিসেবে মনে রাখবা। ঠিক আছে, একটা আয়ন হিসেবে না রাখে আর যৌগ হিসেবে মনে রাখলে এটা বেশি সহজ আর কি মনে রাখাটা। আর এখানে আসলে সাধারণ ক্যাটায়ন হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, ম্যাঙ্গানিজ, এগুলো একটু রিডিং দিবা, এটা অত বেশি দরকার নেই। ঠিক আছে, আমি যেগুলো দাগাই দিতেছি সেগুলাই বেশি ভালো করে পড়বা। ঠিক আছে, নাহলে কিন্তু আবার গুলিয়ে যাবে। ঠিক আছে, আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো বইতে আলাদা করে দাগাই নিবা। তারপরে আসি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। নিম্নলিখিত দুটি কারণে একটি মৌলকে অত্যাবশ্যকীয় বলা যাবে। এই মৌলের এক নাম্বার কি? শর্ত, মানে এটা হচ্ছে তোমার শর্ত। এই শর্ত দুইটার মধ্যে পড়লে সেটাকে আমরা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলবো। কি কি? প্রথম শর্তটা কি? মৌলটি ছাড়া উদ্ভিদ সাধারণ স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। আর 2 হলো মৌলটি উদ্ভিদ গঠনের বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ, যেমন কি ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি, আর ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য দরকারি। ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো জানবা। ঠিক আছে, এই কোনটার অভাবে কি হয় এটা বেশি জানবা। ঠিক আছে, এখানে আসার মেন উদ্দেশ্য হলো
এই দুইটা জিনিস জানা। কি জানা? যেমন ম্যাগনেসিয়াম আমাদের ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি, আর ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য দরকারি, এটা তোমরা এমনিই জানো। আর ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের পাতা এবং ফল ঝরে পড়ে যায়। তাহলে কি পড়বা? ম্যাগনেসিয়াম পড়বা আর ফসফরাস পড়বা। ম্যাগনেসিয়াম, ফসফরাস এই দুইটা পড়বা। তারপরে আসো যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে সেগুলো হচ্ছে ম্যাক্রোমৌল। এই যে মৌলগুলো আছে, ঠিক আছে, এই মৌলগুলোর মধ্যে যেগুলো আমাদের উদ্ভিদের বা জীবের বেশি পরিমাণে লাগে সেটাকে বলা হয় ম্যাক্রোমৌল, আর যেগুলো কম পরিমাণে লাগে সেগুলোকে বলা হয় মাইক্রোমৌল। ম্যাক্রোমৌল কয়টা আছে? ম্যাক্রোমৌল হচ্ছে 9টা। আর হচ্ছে তাহলে কি বাকি 17টা থেকে 9টা বাদ গেলে থাকে বাকি তোমার 8টা। তাহলে সেই 8টা হচ্ছে তোমার মাইক্রোমৌল, ঠিক আছে। আর আসো যে মৌলগুলো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন সেগুলো হচ্ছে উপকারী মৌল। যেমন হচ্ছে সিলিকন, যেমন ঘাসের জন্য মানে জরুরি। সিলিকন ঘাসের উদ্ভিদের জন্য জরুরি। সোডিয়াম C4 উদ্ভিদের জন্য জরুরি। কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগমের জন্য জরুরি। আয়োডিন সামাজিক সেবাদের জন্য জরুরি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পেজ থেকে এই পটাশিয়াম নাইট্রেট আর এই ক্যালসিয়াম সালফেট এই দুইটা টপিক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আছে তোমার ম্যাক্রোমৌল কোনটা, মাইক্রোমৌল কোনটা, ঠিক আছে। এই ম্যাক্রোমৌল মাইক্রোমৌল কোনটা, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্রোমৌলটা কীভাবে মনে রাখবা? MgK, ক্যাফে, নাইস, চপস। বড় হাতের লেখাগুলো মনে রাখবা। MgK বড় হাতের, তার মানে কি? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। ক্যাফের বড় হাতের অক্ষর হচ্ছে Ca, মানে ক্যালসিয়াম। নাইসের বড় হাতের অক্ষর N, তার মানে হচ্ছে তোমার নাইট্রোজেন। আর চপসের থেকে আসো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে তোমার ম্যাক্রোমৌল। ওকে। আর মাইক্রোমৌল হচ্ছে বাকিগুলা। তো আচ্ছা, এখান থেকে এটুকুই পড়বা। এই পটাশিয়াম নাইট্রেট অ্যান্ড ক্যালসিয়াম সালফেট এটা কিন্তু অনেক বেশি আসে, তো এটা পড়বা। আর হচ্ছে এই যে সিলিকন যে ঘাসের জন্য, তারপরে সোডিয়াম C4 উদ্ভিদের জন্য, কোবাল্ট, এগুলো রিডিং দিলে এমনিই মনে থাকবে। সো আমি এটার আর তোমার নেমনিক বললাম না আর কি। এমনি মনে রাখতে পারাটা সবচেয়ে বেশি বেটার। ওকে, নেক্সট স্লাইডে আসো। তো এখানে কি বলছে? খনিজ লবণের প্রাপ্যতা, মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা। এই প্রাপ্যতা বলতে কি বোঝাইছে? এখানে মাটিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং ক্যাটায়নের কিছু পরিমাণ কলয়েডাল দানার গায়ে লেগে থাকতে পারে। মনে করা হয় কলয়েডাল দানার গায়ে লাগানো আয়নসমূহ আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য সহজলভ্য। আয়ন এক্সচেঞ্জের জন্য দুটি মতবাদ প্রচলিত আছে। এখন আয়ন এক্সচেঞ্জ জিনিসটা কি? আয়ন এক্সচেঞ্জ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট বা প্যাসিভ ডিফিউশন বা সিম্পল ডিফিউশনের মাধ্যমে এক জায়গা থেকে আয়ন, ধরলা যে পটাশিয়াম আয়ন, এখানে গেল পটাশিয়াম আয়ন, তো কখনো কখনো এটা অ্যাসোসিয়েটেড কোনো আয়নের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, বা তোমার ইনভার্সলি কোনো আয়নের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা আমি এখনই বোঝাতে চাচ্ছি না, কারণ এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস, শুধুমাত্র এইটুকু বুঝায় রাখলাম। এখন আসো মতবাদ দুটি নিম্নরূপ। কি? কার্বন ডাইঅক্সাইড মতবাদ আর কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাইঅক্সাইড মতবাদ কি? এই মতবাদ অনুযায়ী উদ্ভিদ মূল শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে তা মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে তোমার কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। কার্বনিক অ্যাসিড পরে হচ্ছে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নে পরিণত হয়। কলয়েডের দানার গায়ে লাগানো ক্যাটায়নের সাথে হাইড্রোজেনের স্থান পরিবর্তন হয়, ঠিক আছে। কলয়েডাল দানার গায়ে লাগানো ক্যাটায়নের সাথে হাইড্রোজেনের স্থান পরিবর্তন হয়। অন্যদিকে বাইকার্বনেট আয়নের জন্য অ্যানায়নের সাথে বিনিময় ঘটে। আমি তো বললাম, মানে একটা জায়গায় ধরো যে বাইরে হাইড্রোজেন আছে, ঠিক আছে, আর ভেতরে হচ্ছে অন্য একটা ক্যাটায়ন আছে, ঠিক আছে। এই বলবে যে আমি ভিতরে ঢুকি, তুমি বাইরে আসো, অথবা বলবে যে আমি ধরো যে হাইড্রোজেন ভিতরে আছে, বাইরে হচ্ছে পটাশিয়াম আছে। এখানে পটাশিয়াম ভেতরে ছিল, এখানে হচ্ছে ভিতরে হাইড্রোজেন আছে। এখন আবার বলবে উল্টাটা, এখন পটাশিয়াম বাইরে হয়েছিল, এখন বলবে পটাশিয়াম ভেতরে ঢুকবে, সেটার এক্সচেঞ্জে তোমার হাইড্রোজেন বাইরে আসবে। এটাই আর কি বোঝাইতে চাইছে। ঠিক একইভাবে অ্যানায়নের ক্ষেত্রে আমি তো ওই ক্যাটায়ন দুইটা দিয়ে দেখাইলাম, ঠিক আছে। সবসময় অ্যানায়নের বিপরীতে অ্যানায়ন আসবে যাবে, ক্যাটায়নের বিপরীতে ক্যাটায়ন আসবে যাবে, ঠিক আছে। এখন আসো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এগুলো অত বেশি পড়বা না, খালি বেসিক জিনিসগুলো মাথায় ঢুকাই নিবে।
এ মতবাদ অনুযায়ী কলয়েডাল দানার গায়ে লাগানো আয়ন স্থির অবস্থায় থাকে না এবং আয়নসমূহ কলয়েডাল দানার গায়ে স্বল্প জায়গায় কম্পিত হতে থাকে। মূলের গায়ের আয়নসমূহ একইভাবে কম্পিত হতে থাকে। এভাবে দুই অবস্থানের আয়নসমূহের কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে বা যুগপথ ঘটে, ওভারল্যাপ ঘটে, এই জিনিসটা একটু পড়ো, অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া, খালি মতবাদ দুইটা কী এইটাই জানলেই হবে। উদ্ভিদের লবণ পরিশোষণ প্রক্রিয়া, উদ্ভিদের লবণ পরিশোষণ প্রক্রিয়া, লবণ কীভাবে উদ্ভিদ পরিশোষণ করে। ওকে, মাটি থেকে আয়ন আকারে হচ্ছে লবণ পরিশোষণ করে। লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে অবস্থান করে। পরে সেগুলো হচ্ছে তোমার ওই এক্সচেঞ্জ অনুযায়ী, মানে আয়ন এক্সচেঞ্জ মতবাদ অনুযায়ী তোমার পরিশোষণ হয়। তারপরে আসো যে লবণ পরিশোষণ একটি জটিল প্রক্রিয়া এবং অদ্যাবধি লবণ পরিশোষণ সম্বন্ধে একটি নির্দিষ্ট দরকার নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাটিস্থ পানিতে দ্রবীভূত লবণের ঘনত্ব মূলস্থ কোষরসের ঘনত্ব অপেক্ষা কম। আচ্ছা, এখানে কী বলতে চাইছি এটা একটু পড়ে নিও। আমি হচ্ছে তোমার এখানে এই যে খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণ। ঠিক আছে, এই দুইটা পড়বা। এখান থেকে আর কিছু পড়ার নাই, আমি দেখতেছি না আর কিছু। আচ্ছা, সক্রিয় পরিশোষণে কি বলছে? সক্রিয় পরিশোষণ কি? সক্রিয় পরিশোষণ হচ্ছে সেই শোষণ যেখানে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে বিপাকীয় শক্তির মানে এটিপির প্রয়োজন হয় আর কি। ওকে, এইটাই আর কি মেন কথা, মেন কনসেপ্ট। আচ্ছা, ঘনত্ব আন্তির বিপরীতে, যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে এই শোষণ ঘটে বলে একই বিপাকীয় শক্তির বিপাকীয় শক্তি কি? আমাদের এটিপি। বিপাকীয় শক্তি, জীবের বিপাকীয় শক্তি কি? এটিপি। ঠিক আছে, এখানে ঘনত্ব আন্তির বিপরীতে শোষণ ঘটে। এখানে ঘনত্ব আন্তির বিপরীতে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট জিনিসটা কি? ধরো যে এই একটা সেল মেমব্রেন, ঠিক আছে, এটা সেলের হচ্ছে ভেতরের পার্ট, ইনসাইড। ঠিক আছে, ইনসাইডে তোমার হচ্ছে হাইড্রোজেন আয়ন, এখন আর ছাড়ি, ধরো যে ক্যাটায়ন বেশি আছে। ঠিক আছে, ক্যাটায়ন বেশি আছে, তো ক্যাটায়নটাকে কি আমার বাইরে বের করে দিতে হবে, নিউট্রালাইজ করতে চাবে সবসময় সেল আমার, তাই না? সেল কিন্তু সবসময় আমাদের নিউট্রালাইজ করতে যায় সব কিছু। তো যখন আমাদের বাইর করে দিতে হবে, কিন্তু দেখা গেল কি আমার ওই অবস্থায়, এমত অবস্থায় আমার পটাশিয়াম আয়নের ভেতরের সেলে খুবই প্রয়োজন। তখন কি হবে? পটাশিয়াম, এই যে ঘনত্ব একটা আন্তি, ঠিক আছে, যে ভেতরে অলরেডি বেশি পরিমাণে ক্যাটায়ন রয়েছে, তারপরেও পটাশিয়াম আয়ন আসতেছে, এটাইকে বলা হচ্ছে ঘনত্ব আন্তির বিপরীতে। মানে কি, তোমার এখন বের হওয়ার কথা ছিল, বের করে দেওয়ার কথা ছিল, তুমি আরও পজিটিভিটি গ্রহণ করতেছো। একই অবস্থায় যদি আমি এখানে অ্যানায়নের কথা বলতাম, একই অবস্থা, একই কথা। ঠিক আছে, যদি অ্যানায়ন বেশি থাকতো, দেখা যেত যদি কোনো অ্যানায়ন আবার ঢুকতে চেষ্টা করতো বা ঢুকতো, সেটাকে আমরা বলতাম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে, অপোজিট অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্ব আন্তির বিপরীতে। এই ঘনত্ব আন্তির বিপরীতে কিভাবে ঘটলো? এটা হচ্ছে এটিপির মাধ্যমে ঘটলো। ঠিক আছে, বিপাকীয় শক্তির মাধ্যমে ঘটলো, এই জিনিসটাই বোঝাইতে চাইছি। ঠিক আছে, আচ্ছা, এই কারণে এ জাতীয় পরিশোষণকে তোমার সক্রিয় পরিশোষণ বলে। আচ্ছা, সক্রিয় পরিশোষণ কেন বলে বুঝলাই তো, যেখানে একটা সক্রিয় হওয়ার মানে এটিপি প্রোডাকশন, মানে কি এটিপি প্রোডাকশন মানে সক্রিয় না, আমাদের সব কিছু সক্রিয় থাকলেই তো এটিপি প্রোডাকশনটা হবে। আচ্ছা, সক্রিয় পরিশোষণে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, সাইটোক্রোম পাম্প মতবাদ, লেসিথিন মতবাদ, তবে প্রত্যেক মতবাদই আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত। সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে পরিশোষিত হতে পারে। আয়ন বাহক ধারণা, আচ্ছা, আয়ন বাহক ধারণা, এখানে আসো, আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল তিনটি মতবাদ, এটা হচ্ছে লুন্ডিগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, তারপরে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, তারপরে হচ্ছে তোমার লেসিথিন বাহক মতবাদ। ঠিক আছে, এগুলো খালি বাহক মতবাদগুলোর নাম পড়লেই হয়ে যাবে, আর এগুলো বুঝতে হবে, এগুলো তোমার এইচএসির জন্য ইম্পর্টেন্ট আছে। এখান থেকে তোমার লুন্ডেগর মতবাদটা বিশ্লেষণ করো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা বিশ্লেষণ করো, এভাবে তোমার এইচএসিতে আসতে পারে সৃজনশীলে। ঠিক আছে, তো তোমরা হয়তো বা অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করার কথা ভাবছো, তো আমিও স্কিপ করলাম। ঠিক আছে, এখান থেকে অত বেশি তোমার ইসের প্রয়োজন নেই, অত বেশি প্যানিক করার প্রয়োজন নেই, এখান থেকে অত বেশি আসে না এই স্লাইড থেকে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইড থেকে তোমরা কি পড়বা? এখানে লেখছে যে
মানে প্রোটন আয়ন কোটাসোর, আচ্ছা ঠিক আছে। লেসিথিন বাহক আমি যে বললাম লেসিথিন বাহক। আচ্ছা নিষ্ক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ হচ্ছে প্যাসিভ অ্যাবজর্পশন, এটা তো সবাই জানো। একটা হচ্ছে ফ্যাসিলিটেড অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাবজর্পশন। আচ্ছা এখানে আছে নিষ্ক্রিয় পরিশোষণ কিন্তু ব্যাপন, ডিফিউশন, ডিফিউশন কিন্তু একটা নিষ্ক্রিয় পরিশোষণ, এখানে কিন্তু এটিপির প্রয়োজন হয় না, ঠিক আছে। সক্রিয় যেটা সেটাই তো বললাম এটিপি। আর ব্যাপন, আয়ন বিনিময়, আয়ন এক্সচেঞ্জ মতবাদ। ধরো যে তোমার এই জায়গায় পজিটিভ, এই জায়গায় পজিটিভ, ঠিক আছে, ঠিক আছে, নিউট্রালিটি আছে। এই জায়গায় মানে সমান সমান আছে, এই জায়গায় যতগুলো পজিটিভ আয়ন আছে এই জায়গায় ততগুলো পজিটিভ, মানে ইনসাইড আর আউটসাইডে সমান সমান তোমার পজিটিভ নেগেটিভ আয়ন আছে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ আয়ন সমান সমান আছে। কিন্তু এখন তোমার হচ্ছে ট্রান্সপোর্টের প্রয়োজন হয়, কিন্তু তোমার এখন এটিপি নাই, ঠিক আছে। তখন কি করবা? তখন ধরো যে তোমার এই হাইড্রোজেন আয়ন আছে ভেতরে, বাইরে পটাশিয়াম আয়ন আছে, ঠিক আছে। এখন ধরো যে তোমার ভেতরে হাইড্রোজেন আয়নের কোনো প্রয়োজন নাই, তখন হাইড্রোজেন আয়নটা বলবে পটাশিয়াম আমি বাইরে আসলাম তুমি ভেতরে যাও। তখন বলবে যে হ্যাঁ আমারও তো ভিতরে যাওয়া উচিত, আমি গেলাম। তখন পটাশিয়াম হচ্ছে তোমার ভেতরে এসে পড়বে, হাইড্রোজেন আয়ন বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ঘনত্ব আয়নটির বিপরীতে হলো না, কিন্তু এখানে কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে হলো না, ঠিক আছে। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে এটিপি কোনো ফাংশনই নেই, ঠিক আছে। আসলে এটিপির ফাংশন করতে হবে বলে, এটিপি দেহেও খরচ করতে চাচ্ছে না বলেই এই তোমার আয়ন বিনিময় মতবাদে সেই আয়নগুলো ট্রান্সপোর্ট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ইনসাইড থেকে আউটসাইডে বা আউটসাইড থেকে ইনসাইডে আসে। আচ্ছা তারপরে আসে ডোনাল্ড সাম্যাবস্থা মতবাদ। এই ডোনাল্ড সাম্যাবস্থা মতবাদ এটাও একটু পড়ে রাখো, মেইন জিনিস আমি পড়াই দিছি। ব্যাপক প্রবাহ মতবাদ, ঠিক আছে, এটা হচ্ছে পানির সাথে সাথে চলে আসে, এটাই আর কি। আর সক্রিয় নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য, এটা একটু পড়বা, এটা ঠিক আছে, এটা পড়ে রাখবা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো খনিজ লবণ পরিশোষণের প্রভাবক সমূহ, ঠিক আছে। খনিজ লবণ পরিবহনের প্রভাবক সমূহর মধ্যে এগুলো সবই পড়বা, নিচের কোনটা বলবে যে নিচের কোনটি প্রভাবক নয়, আয়নের ঘনত্ব, তাপমাত্রা, ঠিক আছে। এরকম আয়নের পরিমাণ দিয়ে দিতে পারে, যে মানে একটু উল্টায় পাল্টাই দিতে পারে এখান থেকে। তাপমাত্রা, আলো, এখানে কিন্তু চাপ নাই, ঠিক আছে, ঠিক আছে। তাপমাত্রা আছে কিন্তু চাপ নাই, সো এখান থেকে কিন্তু ওরকম চাপ দিয়ে দিতে পারে যে নিচের কোনটি তোমার ফ্যাক্টর না, প্রভাবক সমূহ না, পরিশোষণের প্রভাবক নিচের কোনটি নয়। তখন তোমার তাপমাত্রা দিল, আলো দিল, অক্সিজেন দিল, রাসায়নিক বস্তু দিল, বা এই কয়টা থেকে তিনটা দিয়ে দিবে হচ্ছে তোমার চাপ, তখন হবে আনসার চাপ, বা অন্য কিছু দিলে সেটা আনসার হবে, ঠিক আছে। ওকে, এখন আসো পানি এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য, রিডিং দিবা। তারপরে আসো প্রচ্ছেদন। প্রচ্ছেদনের মধ্যে কি বলছে? প্রচ্ছেদনের মধ্যে অনেক কিছুই তো বলছে, এখন তুমি কি আর সবই পড়বা? খালি এটুকু পড়বা যে পানির মাত্র 1% দেহে অবস্থান করে, বাকি 99% পানি বাষ্পাকারে বের হয়ে যায়, মানে হচ্ছে প্রচ্ছেদনের মাধ্যমে বের হয়ে যায়। ওকে, এটুকু পড়লেই হবে। আর এখানে আসো বিজ্ঞানী কার্টেজ, এখানে অনেক কিছু প্রয়োজনীয় লাইন এই পিডিএফে কিন্তু দাগায় দেওয়া নাই, সো আমি কিন্তু যেগুলো দাগায় দিতেছি সেগুলো কিন্তু অবশ্যই নিজেরা দাগায় নেবা বইতে, পরে কিন্তু মানে মনে থাকবে না। আচ্ছা আসো যে কার্টিজ প্রচ্ছেদনকে প্রয়োজনীয় অমঙ্গল হিসেবে বর্ণনা করেছেন। কেন অবর্ণনা করেছেন এটা কিন্তু সৃজনশীলের খ নাম্বার প্রশ্নতে আসে, 2 মার্কের জন্য আসে। তারপরে আসো যে জ্ঞানং পটোমিটারের সাহায্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জ্ঞানং পটোমিটারের সাহায্যে প্রচ্ছেদন হার নির্ণয় করা যায়। এখান থেকে যদি বলো আমাকে যে একটা কোয়েশ্চেন, একটা এমসিকিউ মেডিকেলের জন্য আমি এই পৃষ্ঠা থেকে বানাবো, তাহলে আমি এই যে জ্ঞানং পটোমিটার থেকে বানাবো, কারণ এটা অনেকে মানে শুনতে মানে একটু আনকমন, আর সবাই এটা স্কিপ করে যাবে। সো আমি কিন্তু এখান থেকে পিক আপ করবো এই জ্ঞানং পটোমিটারটাকে, সো এখান থেকে পড়বা। আচ্ছা ঠিক আছে। প্রচ্ছেদনের প্রকার, প্রচ্ছেদনের প্রকার এখানে আসছে তোমার। প্রচ্ছেদনের প্রকার কয় ভাগে ভাগ করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 ভাগে, পত্ররন্ধ্রীয়, লেন্টিকুলার বা ত্বকীয় প্রচ্ছেদন, ত্বকীয় প্রচ্ছেদন, ঠিক আছে। তো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, লেন্টিকুলার প্রচ্ছেদন, ত্বকীয় প্রচ্ছেদন। এখন পত্ররন্ধ্রের মাধ্যমে যেটা মানে বাষ্পাকারে যদি মানে পানি বের হয়ে যায় সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। লেন্টিসেলের মাধ্যমে যদি হয়, বা ত্বকীয় প্রচ্ছেদন, বা কিউটিকলের মাধ্যমে হয়
এটা কিন্তু পড়বা যে ত্বকীয় প্রশোধনের ইংরাজি নাম কিউটিকল, কিউটিকুলার মানে ট্রান্সপিরেশন, পত্রত্বকের কিউটিকলের মধ্য দিয়ে প্রশোধন হয়। ওকে, পত্ররন্ধ্রীয় প্রশোধন যেটা সেটা কি বলছে, পানি বাষ্পাকারে পত্ররন্ধ্র পথে বাইরে বেরিয়ে আসে, শতকরা 90 থেকে 95% হচ্ছে এটা পত্ররন্ধ্র দিয়ে হয়ে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে এই পৃষ্ঠা থেকে যদি আমি একটা এমসিকিউ পিক আপ করি তাহলে আমি এই 90 থেকে 95% এটাই অ্যান্সার করব। তোমার অপশনে 90 দেওয়া থাকতে পারে, 95 দেওয়া থাকতে পারে, বা তোমার রেঞ্জই থাকবে, বুঝছো, এই রেঞ্জ দেওয়াই থাকবে। 80 থেকে 85 থাকবে, 70 থেকে 75 থাকবে, 90 থেকে 95 থাকবে, আরও অন্য কিছু থাকতে পারে। সো 90 থেকে 95 তোমার সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে আসো এই যে দেখো, তারপর লেন্টিকুলার প্রশোধন, এগুলো এখানে রিডিং পড়লেই হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে রিডিং পড়লেই হয়ে যাবে। আর কিছু যেমন ধরো যে কি বলছে, এই যে কিউটিন হলো একটি স্নেহ জাতীয় পদার্থ, এটা একটু পরে রাখতে পারো। তারপরে তো মানে যেসব উদ্ভিদ আর্দ্র ছায়াময় পরিবেশে জন্মে তাদের কিউটিকল বেশ পাতলা থাকে। এই যেসব উদ্ভিদ হচ্ছে তোমার আর্দ্র ছায়াযুক্ত স্থানে থাকে তাদের হচ্ছে কিউটিকুলার প্রশোধন মানে বেশি হয়ে থাকে। এর একটু পড়বা, এখান থেকে অনেক কিছু নাই যদিও। আচ্ছা, শুষ্কাবস্থায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আর কিছু পড়ার নাই। পানি যখন বাষ্পাকারে লেন্টিসেল, আচ্ছা এখান থেকে কর্টিসের স্থানে, আচ্ছা এখান থেকে একটু লিখে দিই, ঠিক আছে, তোমাদের এখানে লেখা নেই। হ্যাঁ, মরুভূমিতে মানে খেজুর গাছ তোমার দৈনিক 300 থেকে 400 লিটার, দৈনিক 300 থেকে 400 লিটার তোমার পানি হারায় এই প্রশোধনের মাধ্যমে। তারপরে আসো ভুট্টা গাছ হচ্ছে তোমার প্রতি মৌসুমে 200 থেকে 300 লিটার পর্যন্ত পানি হারায়, ঠিক আছে, এটা একটু পড়ে রাখবা, ঠিক আছে, এটা একটু পড়ে রাখার চেষ্টা করবা। আচ্ছা, একটু পড়বা, এটা হচ্ছে তোমার আলিম স্যারের বইয়ের কোয়েশ্চেন, ঠিক আছে, আলিম স্যারের বই এটা বলা আছে। আর এখান থেকে আসো যে পত্ররন্ধ্র প্রশোধন এবং ত্বকীয় প্রশোধনের মধ্যে তোমার পার্থক্য কী, ঠিক আছে। এখানে প্রশোধনের হার খুবই কম, 50 থেকে 10%, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে মানে 5 থেকে 10% হচ্ছে তোমার ত্বকীয় প্রশোধন। ওকে, আর একটু ভালো করে পড়বা। তারপরে আসো পত্ররন্ধ্রের মধ্যে কি বলছে, পত্ররন্ধ্র শুধু বিশেষ আকৃতির ছিদ্র নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। আচ্ছা থাকো, ওটা পড়তে হবে না। এই যে প্রজাতিভেদে প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে আসো। তারপরে আসো পত্ররন্ধ্রের গঠন। স্টোমাটার নিচে একটি বায়ুকুঠি থাকে, আচ্ছা বুঝলাম। তারপরে আসো সকাল 10টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 3টায় সম্পূর্ণ খোলা থাকে এবং অন্যান্য সময় আংশিক খোলা এবং রাত্রে সম্পূর্ণ বন্ধ থাকে। তারপর পত্ররন্ধ্রের কাজ পড়বা। পত্ররন্ধ্র 3টি শারীরবৃত্তীয় কাজ, যেমন হচ্ছে শ্বসন, সংশ্লেষণ এবং প্রশোধন, 3টিতেই অংশগ্রহণ করে পত্ররন্ধ্র। তারপরে আসো এখানে তো থাকে এই যে একটি বায়ুকুঠি থাকে, বায়ুকুঠির নিচে কিন্তু সহকারী কোষ থাকে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা উদ্ভিদে সহকারী কোষ থাকে না। সহকারী কোষ থাকে না কোনটাতে? সহকারী কোষ থাকে না কোন উদ্ভিদে? শশা, কুমড়া, অর্কিড, এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে। এটা লিখে রাখবা। তারপরে আসো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, এটা একটু রিডিং দিলেই হবে, এখান থেকে বেশি কিছু করবা না, এটা কিন্তু মানে বেশি করলে আর কি মাথা গুলায় যাবে। আর লুকায়িত পত্ররন্ধ্র কোথায় থাকে? এটা কিন্তু কবরী উদ্ভিদে থাকে, কবরী উদ্ভিদের লুকায়িত পত্ররন্ধ্র থাকে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে স্টোমাস পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কোষের একটু রিডিং দিবা তাহলেই হবে। আর পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া সম্বন্ধে বিভিন্ন মতবাদ আছে। আচ্ছা, পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার জন্য যে প্রভাবগুলো কাজ করে সেটা হচ্ছে আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প। ঠিক আছে, এটি একটু রিডিং দিবা। আর কি তারপরে স্টার সুগার, কে কোন বিজ্ঞানী কে মতবাদ দিছে এইগুলো একটু পড়ে রাখো। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসো। এখানে আসো, বিজ্ঞানী সাইরির মতে শ্বেতসার এবং চিনির আন্তঃপরিবর্তন কোষ রসের পিচ এর জন্য ঘটে থাকে। রাত্রিতে সূর্যালোক না থাকায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসন চলতে থাকে। আচ্ছা, শ্বসন কিন্তু রাত্রে চলতে থাকে। আচ্ছা, সাইরির মতে একটু দেখে রাখো এটা। এই যে অদ্রবণীয় শ্বেতসার পরে যে দ্রবণীয় চিনিতে পরিণত হয় কিভাবে, এটা একটু মানে ফসফোরাইলেজ এনজাইমের মাধ্যমে হয়, এটা একটু পড়ে রাখবা। ঠিক আছে, ভিজুয়ালাইজ করা যায় যেগুলো, সেই জিনিসগুলো আর কি মানে স্কিপ করবা না। ঠিক আছে। আচ্ছা, পত্ররন্ধ্র খোলা আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ, এটা একটু পড়ে রাখো। তারপরে আসো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে কি হয়, বেড়ে গেলে কি হয়। ঠিক আছে, এটা একটু পড়বা। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। ম্যাসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়, যার ফলে রক্ষী কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায়। পটাশিয়াম বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষী কোষের স্মৃতি হারায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তার মানে পানির অভাব দেখা গেলেও তোমার কীভাবে বন্ধ হয়ে যায়, পানির অভাব দেখা গেছে। এখন ধরো যে পানির অভাব দেখা গেছে, পাতায় যদি পত্ররন্ধ্র বন্ধ না হয়ে যায় তাহলে তো আরও পানি লস হবে, কারণ পত্ররন্ধ্র থেকে প্রশোধন হতে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে। এখন আসো, উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায় এবং কোষের শোষণ বেড়ে যায়, এগুলো একটু দেখে রাখবা। অভিস্রবণিক ভাবে কর্মক্ষম দ্রব, যার কারণে রক্ষী কোষে পানি প্রবেশ করে, তা বিভিন্ন উৎস থেকে আসে, যে নীল আলোর কারণে আছে। এটা থেকে একটু রিডিং দিবা, অত কিছু পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট না এত। প্রশোধন প্রভাবক সমূহ দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। এখন বাহ্যিক প্রভাবক সমূহ কী কী সেটাও একটু পড়বা। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। ঠিক আছে, ব্লু লাইট মানে হচ্ছে ব্লু ভাইব্রেটের মধ্যে তোমার ব্লুটা হচ্ছে মানে ভিবজিওরের মধ্যে তোমার ব্লু লাইটটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। ওকে, তারপরে আসো তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ। আপেক্ষিক আর্দ্রতা কী বলছে, আপেক্ষিক আর্দ্রতা কম হলে প্রশোধনের হার বেড়ে যায়, মানে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, আরগুলা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ওগুলা বাড়লে প্রশোধনের হার বাড়বে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বাড়লে কিন্তু কমবে, আর এটা আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রশোধনের হার বাড়বে। ওকে, নেক্সট স্লাইডে আসো। তো এটা কিন্তু আলাদা করে পড়বা। আর হচ্ছে তোমার চাপ, আবহমণ্ডলের চাপ বাড়লে প্রশোধনের হার কমে। ঠিক আছে, আবহমণ্ডলের চাপ বাড়লে এটাও কিন্তু ইনভার্সলি, সো এটাও একটু দেখে রাখবা। তারপরে আসো, অভ্যন্তরীণ প্রভাবকসমূহ, মূল বিটপদার্থ, পাতার গঠন, এগুলো একটু তোমরা পড়ে রাখলে হবে। আর মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, জীবনী শক্তি, এই দুটো একটু ভালো করে পড়বা। তারপরে আসো, প্রশোধনের অপকারিতা বা নেতিবাচক প্রভাব, ওই যে কেন হচ্ছে মানে ওটা কি, ওই যে কার্টিস যে বলছিল যে কথাটা, ওইটার আর কি বিশ্লেষণ বা এক্সপ্লেনেশন হচ্ছে এই জায়গায়। ওকে, তারপরে আসো, নেক্সট স্লাইডে যাই। কী মানে প্রশোধনের যে ইম্পর্টেন্স এগুলো দিছে, এত কিছু মানে আমি পড়ায় মজা পাইতেছি না আর কি, কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই। ঠিক আছে, এই যে টেকনিক্যালি পড়তে হবে, সব কিছু পড়া যাবে না, বেছে বেছে পড়তে হবে। কয়েকটি প্রয়োজনীয় শব্দ অভিস্রবণে, আচ্ছা অভিস্রবণ কয়েকটি প্রয়োজনীয় শব্দ, ডিফিউশন, ব্যাপন, এখানে থেকে এই দুইটা পড়তে হবে। তারপরে অভিস্রবণিক চাপ, প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন। ঠিক আছে, এইটা কিন্তু তোমার ডেফিনিশন হিসেবে আসতে পারে। টার্জিডিটি বা রসস্ফীতি, এইগুলা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবা। প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন, বহি অভিস্রবণ প্রক্রিয়ায় সজীব কোষস্থ পানি কোষের বাইরে বেরিয়ে আসার, কোষ থেকে পানি বেরিয়ে আসবে। ঠিক আছে, এটাকে বলতেছে তোমার প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন। এখন আসছো টার্জিডিটি বা রসস্ফীতি, অন্ত অভিস্রবণ প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার বহি অভিস্রবণ প্রক্রিয়া, আর এটা হচ্ছে তোমার অন্ত অভিস্রবণ প্রক্রিয়া, দুটো কিন্তু আলাদা। অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীতি অবস্থাকে মানে কোষ টান হয়ে যায় যেটাকে বলে। ঠিক আছে, কিছু একটা কামড় দিলে, ঠিক আছে, ফুলে টান হয়ে যায় না, সেটা হচ্ছে তোমার টার্জিডিটি বা
রসস্ফীতি। আর প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন, কি মানে সেল থেকে পানি বের হয়ে গেছে, তার মানে কি সেটা সংকোচন হবে না? অবশ্যই সংকোচন হবে। এখন আসো টার্গার প্রেশার বা স্ফীতিচাপ। টার্জিডিটি তথা রসস্ফীতির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় টার্গার প্রেশার। ইমবাইবিশন হচ্ছে তোমার কলয়েড জাতীয় শুষ্ক এবং আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। যেসব পদার্থ পানি শোষণ করে স্ফীত হয় সেসব পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে, যেমন কি আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলাটিন। ওকে। তারপরে আসে প্রস্বেদন এবং বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটি আর বাষ্পীভবন হচ্ছে, এগুলো হচ্ছে তুমি রিডিং দিলেই হবে, এত কিছু আমি এখন আর পড়াইতে পারতেছি না, এগুলো তোমার মানে এইচএসসি লেভেলের পড়া। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ থেকে তোমার এই বিক্রিয়াটা পড়লেই তোমার সব কিছু হয়ে যায়, আর কোন সাইটে ঘটে, কোন কম্পার্টমেন্টে ঘটে সেগুলো পড়তে হয়। এখন আসো গ্রিক শব্দ ফটো অর্থ হচ্ছে তোমার আলো, লাইট। সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ বা মানে প্রোডাকশন আর কি, হ্যাঁ সেটাই হচ্ছে তোমার। আর তা এখানে হচ্ছে ফটোসিনথেসিস অর্থ হচ্ছে আলোর সাহায্যে কোনো যৌগ পদার্থ সৃষ্টি বা প্রোডাকশন। ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস। আলো শক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তির রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ফটোসিনথেসিস। রিডিং দিলেই হবে। এই প্রক্রিয়ার প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। আচ্ছা এগুলো থেকে কী কী দরকার হয় সেটা তো এই যে তোমার বললাম না, বিক্রিয়া পড়লেই অর্ধেক পড়া শেষ। এখন আসো যে নেক্সট স্লাইডে যে এখান থেকে রিডিং দিলেই হয়ে যাবে আরগুলা। এখানে আসলে সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই, তবে থাইলাকয়েডের গায়ে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে। তার মানে কি বোঝাতে চাইতেছে যে আমার ফটোসিনথেটিক পিগমেন্ট তোমার থাকার কারণে, ক্লোরোপ্লাস্ট না থাকার কারণেও কিন্তু সায়ানোব্যাকটেরিয়াতে আমার ফটোসিনথেসিস হবে। ওকে। অন্যান্য কিছু শৈবাল পিগমেন্ট এবং ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে থাকে। উচ্চ শ্রেণীর ফটোসিনথেসিস প্রক্রিয়ার ফটোকেমিক্যাল বিক্রিয়ার অধিকাংশ উপাদান গ্রানার থাইলাকয়েডে থাকে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিন্যস্ত দেখা যাচ্ছে। এখান থেকে সব কী সব বলছে আর কি, দরকার নেই, এত কিছু মানে মনে রাখতে পারবে না। তারপরে আসো যে কিন্তু সায়ানোব্যাকটেরিয়াতে যে ক্লোরোপ্লাস্ট নেই, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নেই, কিছু শৈবালে হচ্ছে তোমার ক্রোমাটোফোর নামক অঙ্গাণুতে তোমার পিগমেন্ট থাকে, এটা একটু পড়ে রাখবা। তারপরে আসো ক্লোরোপ্লাস্টের অবস্থান। সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্কেন্টিয়ার মতো থ্যালয়েড বায়োফাইটসের সমস্ত দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে, তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদের কচি কাণ্ড এবং পাতায় খরচ থেকে এই সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্চেন্টিয়ার, এখান থেকে মার্চেন্টিয়ার যে থ্যালয়েড বায়োফাইটার সমস্ত দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে, এই কথাটা পড়ে রাখবা, এখান থেকে এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো পাতার ম্যাসিবল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট বিন্যস্ত থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসো ফটো রঞ্জক পদার্থ, ক্লোরোফিল, আচ্ছা কিন্তু অত ইম্পর্টেন্ট না, এগুলো খালি রিডিং পড়লেই হবে। ক্লোরোফিল থেকে আসো যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই জ্যান্থোফিল এবং ক্যারোটিন পিগমেন্ট সমূহ থাকে। একটা ক্লোরোপ্লাস্টে কোন পিগমেন্টগুলো থাকে একটু রিডিং দিতে পারো। তারপরে আসো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এখান থেকে রাসায়নিক সংকেত দেওয়া আছে, দরকার নেই। ক্যারোটিনয়েডস ক্লোরোপ্লাস্টের সবুজ ক্লোরোফিল ছাড়াও এখান থেকে বাদামি মানে, আচ্ছা এগুলো দরকার নেই, এত কিছু মনে রাখতে পারবা না। তারপরে আসো ক্যারোটিন যে কমলা বর্ণের, জ্যান্থোফিল যে হলুদ বর্ণের, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, যারা ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটি দেখো নাই ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটি দেখে আসো, ঠিক আছে, কোষের যে চ্যাপ্টার। তারপরে আসো ফাইকোবিলিনস, নীল রঙের রঞ্জক পদার্থের নাম হচ্ছে ফাইকোসায়ানিন, লাল রঙের হচ্ছে ফাইকোএরিথ্রিন। এটা কীভাবে মনে রাখবা, সায়ানিন নীল কথাটা, কথাটা আছে, আর এরিথ্রোসাইট আমরা পড়ছি না, এরিথ্রোসাইট মানে কি, এরিথ্রোসাইট মানে হচ্ছে আরবিসি কিন্তু লাল, আরবিসি হচ্ছে কিন্তু লাল, সেজন্য হচ্ছে ফাইকোএরিথ্রিনও লাল রঙের রঞ্জক পদার্থ। আচ্ছা এই দুটিকে ফাইকোবিলিনস বলে, এটা একটু রিডিং দিবা। তারপরে নেক্সট স্লাইডে আসো। ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, সালোক সংশ্লেষণ, যেটা মূল কোনটা হলো ক্লোরোফিল। আচ্ছা ক্লোরোফিল দৃশ্য নাহলে এখান থেকে অনেক কিছুই বলছে, এত কিছু পড়তে হবে না। এখানে আসো যে এই যে আপতিত সূর্যালোকের 83% ক্লোরোপ্লাস্ট কোটি শোষিত হয়, 12% হচ্ছে বায়ুমণ্ডলে প্রতিফলিত হয় এবং বাকি 5% হচ্ছে ভূগর্ভে প্রতিশোধিত বা বিলীন হয়।
সালোক সংশ্লেষণের সময় বেগুনি, নীল ও কমলা লাল আলো বেশি ব্যবহৃত হয়, বাকি আলো অত্যন্ত কম ব্যবহৃত হয়। বেগুনি, নীল এবং কমলা লাল আলো বেশি ব্যবহৃত হয়, বাকি আলো কম ব্যবহৃত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। থাইলাকয়েড মেমব্রেনে দু ধরনের ফটোসিস্টেম থাকে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 একটু পড়বা। তারপরে আসো ফটোসিস্টেম 1-এ এই যে 700 ন্যানোমিটার যে ফটোসিস্টেম 1 আর 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ফটোসিস্টেম 2। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাকে যদি প্রশ্ন করতে বলে আমি এই দুটো থেকে প্রশ্ন করব। তারপর আসো যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মধ্যে পার্থক্য কী, রিডিং দিলেই হয়ে যাবে। তারপর আছে বিক্রিয়া কেন্দ্র এত কিছু পড়তে হবে না, রিডিং দিবা, আর এত কিছু পড়তেও পারবা না। পানির সালোক বিভাজন, আচ্ছা বিক্রিয়া কেন্দ্র, এটা থেকে এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, এটা তোমরা সবাই জানো। নেক্সট স্লাইডে আসো। আচ্ছা এখান থেকে তোমরা এই যে ফিওফাইটিন, প্লাস্টোকুইনিন, সাইটোক্রোম, প্লাস্টোসাইনিন, ফেরিডক্সিন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে যদি আমি বলি এই জিনিসগুলো আমি দেবো, যদি এমসিকিউ আমাকে বানাতে বলা হয় আমি এখান থেকে জিনিস দেবো, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কী পড়বা, এখানে যেমন ধরো যে ফিওফাইটিন, এটা কি, ক্লোরোফিল এ অণু। প্লাস্টোকুইনিন, এটা কি, এটা হচ্ছে চলনশীল লিপিড। তারপরে সাইটোক্রোম কি, এটা হচ্ছে লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। তো আমি যেটুকু দাগাই দিচ্ছি ওইটুক পড়লেই হবে। প্লাস্টোসাইনিন কি, এটা হচ্ছে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। ফেরিডক্সিন কি, ফেরিডক্সিন হচ্ছে আয়রন সালফার প্রোটিন, ফেরিডক্সিন আয়রন সালফার প্রোটিন। আর এনএডিপি রিডাক্টেজ হচ্ছে তোমার এটা ফ্ল্যাভোপ্রোটিন, ঠিক আছে, ফ্ল্যাভোপ্রোটিন। ওকে, ফ্ল্যাভোপ্রোটিন এটুকু পড়লেই হয়ে যাবে। নেক্সট স্লাইডে আসো। এখানে আসো পাতার ম্যাসোফিল টিস্যুতে আছে। এখান থেকে কি যে পড়াবো তোমাদেরকে আজকে, চ্যাপ্টারটা খুবই বিদঘুটে একটা চ্যাপ্টার, আমারই পড়তে ভালো লাগে না। তোমাদের কেমন লাগে এই চ্যাপ্টারটা পড়তে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল। 1905 খ্রিস্টাব্দে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি অধ্যায়ে ভাগ করে, আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায় এটিপি এবং এনএডিপি টু এইচ তৈরি করা, আর আলোক নির্ভর অধ্যায় এটা আর কি তৈরি হয় এটিপি এবং এনএডিপি টু এইচ, ঠিক আছে। এটিপিটা কি, তোমার সাবস্ট্রেট লেভেলের অক্সিডেশনের কারণে হয়, আর এনএডিপি টু এইচ থেকে তোমার হচ্ছে রেসপিরেটরি চেইনের মাধ্যমে পরবর্তীতে এটিপি তৈরি হয়। এখন আসো এই যে এটাই আর কি, এই বিক্রিয়াটা মনে রাখবা, তাহলে সব মনে থাকবে। এখন আসো ফটোফসফোরাইলেশনের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ফটোফসফোরাইলেশন অচক্রীয় এবং চক্রীয় দুভাবে হতে পারে। অচক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন, এটা কিন্তু তোমরা পড়ে ফেলছো, অত কিছু ইম্পর্টেন্ট নাই এখানে। আসো নেক্সট স্লাইড, পরের স্লাইডে আসো। চক্রীয় অচক্রীয়টার তোমার পার্থক্যগুলো লাগে, ঠিক আছে। এই যে অচক্রতে তোমার এই ফটো সিস্টেমটার যে মানে ডিফারেন্সটা দেখাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অক্সিজেন উৎপন্ন হয় কি না, তারপরে হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ আসবে এই ছক থেকে। তারপরে আসো আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায় কি, কার্বোহাইড্রেট তৈরি বা কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে। এই আলোর উপস্থিতিতে আলোর উপস্থিতিতে কার্বন বিজারণ হয়ে থাকে, ঠিক আছে। কার্বন বিজারণ প্রক্রিয়ায় আলোর প্রত্যক্ষ প্রয়োজন হয় না, কিন্তু তাই একে আলোর নিরপেক্ষ অধ্যায় বলা হয়, তবে আলোর উপস্থিতি হচ্ছে আবার, ঠিক আছে। সো আলোটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আসো যে এই আলোক নিরপেক্ষ এই বিক্রিয়াসমূহ ক্লোরোপ্লাস্টের কোথায় সংঘটিত হচ্ছে, স্ট্রমাতে সংঘটিত হচ্ছে, ঠিক আছে। স্বীকৃত পথ আছে কেলভিন চক্র, হ্যাসবাচলাস চক্র, সিএম চক্র, ঠিক আছে। অধিকাংশ C3 উদ্ভিদ কি, আম, জাম, এগুলো হচ্ছে ক্যালভিন চক্র বা C3 চক্র হয়, ঠিক আছে। ক্লোরিন নামক এককোষী শৈবালে কার্বন বিজারণ, এটা হচ্ছে তোমার, এটা একটু পরে রাখবা, ঠিক আছে। কে করছে এই যে তোমার সন্ধানী পদ্ধতিতে তোমার এই যে বেনসন ব্যাসাম, এরা যে ক্লোরেলা নামক এককোষী শৈবালে এই
C3 গতিপথটা আবিষ্কার করছে, এটা একটু পরে রাখবা। তারপরে আসো এখান থেকে রিডিং দিবা, তারপরে আসো এখানে আসো, এখান থেকেও রিডিং দিবা, অত কিছু পড়ে না। স্টার্চ বা সুক্রোজ উৎপাদন, স্টার্চ ও সুক্রোজ উৎপাদন, স্টার্চ সুক্রোজ কীভাবে উৎপাদন হয়, আচ্ছা ঠিক আছে, এগুলো রিডিং দিলেই হয়ে যাবে। হ্যাচ ও স্ল্যাশ চক্রতে আসো, হ্যাচ ও স্ল্যাশ চক্র এটা কী করছে এটা থেকে এটা পড়বা। আর C4 চক্রটা এখানে হয়, এটা হচ্ছে কেলভিন চক্রের ব্যতিক্রম। ওকে, আর এটা হচ্ছে ডাইকার্বক্সিলিক চক্র নামে পরিচিত। বর্তমানে 16টি গোত্রের বহু উদ্ভিদে এই গতিপথ আবিষ্কৃত হয়েছে। পাতার মেসোফিল কোষ এবং বান্ডলসিত কোষ সম্মিলিতভাবে এই গতিপথ সম্পন্ন করে। ওকে, উদ্ভিদে তিন প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়। বান্ডলসিল কোষে স্থানান্তরিত C4 অ্যাসিডের ধরন, এগুলো একটু রিডিং দিবা, কিন্তু এখান থেকে এটা ইম্পর্টেন্ট আছে। এই যে NADP ম্যালিক এনজাইম প্রকার, তারপরে হচ্ছে NADP ম্যালিক এনজাইম, NAD ম্যালিক এনজাইম প্রকার, NADP ম্যালিক এনজাইম প্রকার, আর এটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস। গিনি ঘাসে এই প্রকার কার্যের, এই গিনি ঘাসটা আগে মুখস্থ করে নেবা। তারপরে NAD যেটা দেখো, NADP কি, NADP একটু বড় না, NADর থেকে 1 ওয়াট বেশি, ঠিক আছে। এই NADতে মিল্লাত কাউন্ট চিনা আছে, তেলে এই NADPতেও একটা উদ্ভিদ বেশি থাকবে, ভুট্টা, ইক্ষা, সারগাম, 3টা হলো আর আরেকটা ক্র্যাব ঘাস। এটা মনে রাখবে এভাবে যে NADতে আছে 3টা ওয়ার্ড, তাহলে এটার উদাহরণও থাকবে 3টা। আর NADP হচ্ছে 4টা ওয়ার্ড কি বলতে, 4টা লেটার, ঠিক আছে, 4টা বর্ণ। NADতে 3টা বর্ণ 3টা উদ্ভিদ, NADPতে হচ্ছে 4টা বর্ণ 4টা উদ্ভিদ। ওকে, এভাবে মনে রাখবা। আর ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ যেটা, সেটা তো তোমার গিনি ঘাসেই পাওয়া যাচ্ছে। কার্বক্সিকাইনেজ কী জিনিস, এটা হচ্ছে তোমরা মেডিকেলে এসে জানবে, আমরা এখনও পড়তেছি। তো এই চ্যাপ্টারটা কিন্তু এত হেলাফেলার জিনিস না, ঠিক আছে। সালোক সংশ্লেষণটা তোমার ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার শ্বসনটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু প্রভাবক সমূহ পড়ে নিবা, তারপরে হচ্ছে কে লিমিটিং ফ্যাক্টর এটা করছে এটা পড়বা। লিমিটিং তাপমাত্রা কত, সূর্যের তাপে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, এগুলো পড়বা। তারপরে আসো শ্বসন, এখন আসো শ্বসন, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা মেডিকেলে পড়তেছি, সো মেডিকেল অ্যাডমিশনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে। এখন সালোক সংশ্লেষণ কোথায় হচ্ছে, সালোক সংশ্লেষণ কিন্তু উদ্ভিদে হচ্ছে, আর কিন্তু শ্বসন কিন্তু প্রত্যেকটা জীবেই হচ্ছে, আমার মধ্যে হচ্ছে, তোমার উদ্ভিদের মধ্যে হচ্ছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি মানুষের শরীরে হইতেছে, সো এটা ইম্পর্টেন্ট না। এখন আসো শ্বসন অঙ্গ কি পড়বা, কোষীয় সাইটোপ্লাজম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া শ্বসন অঙ্গ। এবং সাইটোপ্লাজমে কি হয়, হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে, গ্লাইকোলাইসিস হয়। তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কি হয়, মাইটোকন্ড্রিয়াতে তোমার TCA সাইকেল হচ্ছে, তারপরে পাইরুভেটের অক্সিডেশন হচ্ছে, তারপরে হচ্ছে তোমার রেসপিরেটরি চেইন হচ্ছে, ঠিক আছে, তাই না। তো শ্বসনের প্রকারভেদ আসে, শ্বসনের প্রকারভেদ দুভাগে ভাগ করা যাচ্ছে, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসনের মধ্যে তোমার সবাত শ্বসন কি, সবাত শ্বসন হচ্ছে তোমার যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে এইগুলা তৈরি করতেছে, মানে অক্সিজেন, সবাত শ্বসন। এখন আসো সবাত শ্বসন হচ্ছে কি, যেখানে অক্সিজেন তোমার মানে এইরোবিক রেসপিরেশন, যেখানে অক্সিজেনটা আমার জারিত হচ্ছে, অক্সিজেনও আমার ইম্পর্টেন্ট ফাংশন করতেছে। তো এই সবাত শ্বসন থেকে 7 ATP কিন্তু আমাদের উৎপন্ন হয়, আর অবাত শ্বসন থেকে আমার 2 ATP উৎপন্ন হয়। যাই হোক, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। এখানে কিন্তু সবাত শ্বসনের এখানে কিন্তু পুরাটা দিছে 36 ATP, শুধুমাত্র আমি গ্লাইকোলাইসিসের 7 ATP বলছি, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র 7 ATP, আমি শুধু গ্লাইকোলাইসিসের কথা বলছি, ঠিক আছে। গ্লাইকোলাইসিসই কিন্তু সবাত এবং অবাত শ্বসনের কমন ধাপ, তাই না, কমন স্টেপ, আমরা সবাই জানি। তো নেক্সট স্লাইডে যাই। সবাত শ্বসনের পর্যায়ে যে ধাপ আসছে, সর্বপ্রথমে তো গ্লাইকোলাইসিস বা এটি একটি সাইটোপ্লাজমিক প্রক্রিয়া। এটা তো আমরা সবাই জানি, মানে সাইটোপ্লাজমে হবে। এটাকে কি বলে, এটাকে এমডেন ম্যারহফ পাথওয়ে বলা হয়, বলা হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ।
গ্লুকোজ এটিপি হতে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। আচ্ছা, এগুলো তো সবই জানো তাই না, যে গ্লুকোজ থাকে, তারপরে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, গ্লুকোজ 6 ফসফেট দেন হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, আমি একটু সংক্ষেপে লিখি, ফ্রুক্টোজ 6 ফসফেট দেন হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, একটা হচ্ছে ফসফোরাইলেশন হয়। তারপরে হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে তোমার গ্লিসারঅ্যালডিহাইড 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড তৈরি হয়। 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে তোমার এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তারপরে তারপরে হচ্ছে তোমার কি হচ্ছে, তারপরে 1,3 বিস ফসফোগ্লিসারঅ্যালডিহাইড বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দেন হচ্ছে তোমার ফসফোইনল পাইরুভেট হয়, ফসফোইনল পাইরুভেট থেকে দেন হচ্ছে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে দেন ল্যাকটেটও হতে পারে, সেটা হচ্ছে অবাধ শোষণের ক্ষেত্রে। ঠিক আছে, আমি কিন্তু সব পুরাটাই একটু লিখে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এমনি মনে হয়ে যাবে, আমি কিন্তু এটা মুখস্থ লিখি না, আমি কিন্তু মনে করে লিখছি। ওকে, তারপরে নেক্সট স্লাইডে আসো। সেক্ষেত্রে মনে রাখতে হবে এখান থেকে এই মানে তোমার ফ্লোচার্ট, এই ফ্লোচার্টটা তোমার মনে রাখলেই এই পুরাটা মনে রাখতে পারবা, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার এখন একটা জিনিস আসো, যে তুমি দেখলে না একটা ফসফেট যুক্ত হইলো, ঠিক আছে, একটা ফসফেট, এখানে তো তোমার আইসোমারেজ হয়েছে, কীভাবে বুঝলাম, ঠিক আছে, ফসফেট তোমার একই আছে, কিন্তু গ্লুকোজটা ফ্রুক্টোজ হয়ে গেছে, তার মানে কি এখানে আইসোমারাইজেশন হয়েছে, ঠিক আছে। আর এই গ্লুকোজ ছিল, সেখানে গ্লুকোজের 6 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয়েছে, তার এই নাম হয়েছে 6 ফসফেট। আর এইখানে আসো 6 ফসফেট থেকে 1,6 বিস ফসফেট হয়েছিল, তার মানে কি ফ্রুক্টোজের 6 নাম্বার কার্বনে তো ফসফেট আসেই, ফসফোরাইলেশন হয়ে এক নাম্বার কার্বনে এখন তোমার ফসফেট যুক্ত হয়েছে। মনে রাখবা, যেখানেই ফসফেট যুক্ত হবে সেই বিক্রিয়ার তোমার এনজাইমের নাম হবে তোমার কাইনেস। তো এই যে ফার্স্টেরটা আর থার্ডেরটা, এটার নাম হচ্ছে তোমার কাইনেস। কাইনেস হচ্ছে তোমার সাধারণ একটা এনজাইমের নাম, এটা এখন বিভিন্ন জায়গায় কার্বোর কাজ করবে সেটার উপর তোমার ডিপেন্ড করে এর নাম হয়ে যাবে তোমার হেক্সোকাইনেস, মানে কি হেক্সাগোনাল গ্লুকোজের সাথে তোমার রিয়াক্ট করে এটা তোমার গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করছে, সেজন্য এটা হেক্সোকাইনেস। আর এটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট বানাইছে, তাই এটা ফসফোফ্রুক্টোকাইনেস। ওকে, তারপরে আসো এখানে আসো, যে তারপরে আসো এই যে দেখো এখানে আসো, এই কাইনেস, ঠিক আছে, এখানেও কিন্তু কাইনেস আছে, কারণ হচ্ছে ফসফোইনল পাইরুভেট থেকে তোমার পাইরুভিক অ্যাসিড বানাইতেছে, তো এখানেও ফসফোরাইলেশন হচ্ছে। দেখো তো, যেখানেই ফসফোরাইলেশন হচ্ছে সেখানে কিন্তু একটা এডিপি থেকে এটিপি হচ্ছে, ঠিক আছে, এই যে এটিপি থেকে এটিপি হচ্ছে, এটিপি থেকে এটিপি হচ্ছে, এডিপি থেকে এটিপি হচ্ছে, ঠিক আছে। যেখানেই মানে এডিপি মানে কি, অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলাই তো এএমপি এডিপি এটিপি এগুলাই তো। সো ফসফোরাইলেশন হচ্ছে, তার মানে কি ওখানেই তোমার কাইনেসটা দেখা যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। আর লাস্টেরটার আগেরটা হচ্ছে তোমার ইনলেস। আর এইখানে আসো ডিহাইড্রোজিনেস জিনিস, এই ডিহাইড্রোজিনেস কীভাবে মনে রাখবা, এনএডিপি একটা কোএনজাইম না। এখন এনএডিপি এইচ কীভাবে আসে, ধরো যে একটা থেকে তোমার ডিহাইড্রোজিনেশন হচ্ছে, হাইড্রোজেন আয়ন আসলো, ঠিক আছে, একটা জিনিস থেকে। ধরো যে এখন কীভাবে বলি, ধরো যে কার্বনিক অ্যাসিডের ডিহাইড্রোজেনেশন হচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে, বাইকার্বনেট উৎপন্ন হবে, ঠিক আছে, বাইকার্বনেট উৎপন্ন হবে। আর হাইড্রোজেন আয়নটা কোথায় যাবে, এই হাইড্রোজেন আয়নটা তোমার এনএডিপির সাথে যাবে, এনএডিপিটা তোমার অক্সিডাইজড এনজাইম থেকে তোমার রিডিউসড কোএনজাইম হয়ে যাবে, রিডিউসড কোএনজাইম হয়ে তোমার NADPH তৈরি করবে। ওকে, তুমি বুঝতে পারছো এবার, আশা করি বুঝতে পারছো।
আর এই উভমুখী বিক্রিয়া তোমার এখানে তো লেখায় আছে 1, 3 এবং শেষ বিক্রিয়া, এই 3টি বিক্রিয়া হচ্ছে তোমার একমুখী, আর অন্য সবগুলো দ্বিমুখী। ঠিক আছে, এই একমুখী দ্বিমুখী নিয়ে অনেক ঝামেলা আছে, মেডিকেলে এখানে পড়বা। ঠিক আছে, সো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো এখান থেকে এগুলো পড়বা। তারপরে আসে দ্বিতীয় ধাপ ক্রেবস চক্র। ক্রেবস চক্রের মধ্যে কি কি হয় সেটা তোমরা জানো। তারপরে এটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স প্রক্রিয়া। ঠিক আছে, ক্রেবস চক্র। ঠিক আছে, এখান থেকে কী হয় আসলে, এখান থেকে হচ্ছে তোমার এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে যেটা সৃষ্টি হলো না, অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়েটা বিভিন্ন তোমার রিয়াকশন করে শেষ অবধি তোমার মানে বিভিন্ন কোএনজাইম তৈরি করে, ওই এনএডিপি, তারপরে এফএডিএইচ, তারপরে এটিপি। ঠিক আছে, এখান থেকে ওগুলা তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। টিসি সাইকেল। আচ্ছা, টিসি সাইকেলের মধ্যে এখানে আসো, এই যে দেখো পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হলো, এটুকু তো তোমার সমস্যা নেই। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার এখন অ্যাসিটাইল কোয়ের সাথে কি, এটা তোমরা বোঝো না। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ের সাথে তোমার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা তোমার মানে রিয়াক্ট করবে। তোমরা মনে করতেছো কি অ্যাসিটাইল কোয়েটা এই চিত্রতে এই সমস্যাটা আছে, অ্যাসিটাইল কোয়ে মনে হয় তোমার এখানে তোমরা মনে করো যে এখানে ক্যাটালিস্ট হিসাবে আছে, না এখানে ক্যাটালিস্ট হিসাবে না, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ও এ আর অ্যাসিটাইল কোয়ে দিয়ে মিলাইলাম, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর কোয়ে এই দুইটা মানে যোগ হয়ে মিলিত হয়ে তোমার সাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে। ঠিক আছে, এই সাইট্রিক অ্যাসিড তৈরি করো, তারপরে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করো। তাই ঠিক আছে, তারপরে আলফা কিটোগ্লুটারেট হলো, সাকসিনাইল কোয়ে হলো, সাকসিনিক অ্যাসিড হলো, ফিউমারেট, ম্যালেট, দেন তারপরে সব কিছু শেষে আবার অক্সালো অ্যাসিড হলো। ঠিক আছে, এটার মানেটা কি, মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তো আমি মানে শুরুতে মানে পাইলাম, তাহলে আমার লাভটা হইলো কি, লাভটা হইলো যে অ্যাসিটাইল কোয়ে যে জিনিসটা আছে, এই অ্যাসিটাইল কোয়েটাকে তুমি অক্সিডাইজড করে এই যে এনএডিএইচ, তারপরে এফএডিএইচ, তারপরে এনএডিএইচ, এটিপি, এগুলো তুমি প্রোডাকশন করতে পারছো। এটাই তোমার টিসি সাইকেলের ইম্পর্টেন্স। ঠিক আছে, এখন বলবা যে এনএডিএইচ, তারপরে এফএডিএইচ, এটিপি, এগুলোর ইম্পর্টেন্সটা কি। এটিপি তো এখানে সাবস্ট্রেট লেভেল থেকে একটা উৎপন্ন হলো, কিন্তু এই এনএডিএস, এভিডিএস এগুলো তোমার কি রেসপিরেটরি চেইনে যাবে, রেসপিরেটরি চেইনে যায়, সেগুলো আবার এটিপি উৎপাদন করবে। তোমার মেইন ফাংশন কি, শ্বসনে হচ্ছে তোমার মেইন ফাংশন এটিপি প্রডিউস করা। ঠিক আছে, এই জিনিসটা ভুলবা না। ঠিক আছে, তো এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু আর প্রোডাকশন হলো না, রিপ্রোডাকশন হলো কি, এই একটা সাইকেল যে ঘুরে আসলো, আবার প্রোডাকশন হলো কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে না, তারপরে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা চুপ করে আবার বসে থাকবে, কার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে আবার অ্যাসিটাইল কোয়ে কখন পাইরুভেট থেকে তৈরি হবে, তখন আবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা তোমার এই অ্যাসিটাইল কোয়েটাকে বাধ্য করবে NADH2, FADH2 এই রিডিউসড কোএনজাইমগুলো তৈরি করার। বুঝতে পারছো? তো আলটিমেট গোল হচ্ছে তোমার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাই হচ্ছে তোমার ক্যাটালিস্ট। আর তোমরা মনে করো অ্যাসিটাইল কোয়েটা ক্যাটালিস্ট, অ্যাসিটাইল কোয়ে ক্যাটালিস্ট না, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমার শরীরে যদি একটা থাকে না, এই একটা দিয়েই আমরা সারা জীবন চলতে পারবো, এরকম একটা প্রক্রিয়া আর কি। একটা তো আর থাকে না, অনেকগুলাই থাকে, কিন্তু মানে কারণ কি, আমাদের অনেকগুলো এটিপি প্রোডাকশনের দরকার হয়। সো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যত বেশি তত বেশি এটিপি প্রোডাকশন। এবার জিনিসটা বুঝতে পারছো? সো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটাকে বলা হয় ক্যাটালিস্ট অফ অল বায়োলজিক্যাল অক্সিডেশন। ঠিক আছে, তোমরা যখন মেডিকেলে আসবা তখন এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝবা। ঠিক আছে, আর এই যে দেখো এখান থেকেও একটা মানে কমন বিষয় যে ডিহাইড্রোজেনেস, এনএডি থেকে NADH2 আমি একটু আগেই বুঝে আসলাম যে কীভাবে হচ্ছে তোমার NAD থেকে NADH উৎপন্ন হচ্ছে ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে, ডিহাইড্রোজেনেস এনজাইমের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, তারপরে আসো এইখানেও হচ্ছে যেখানেই NADH দেখবা সেখানেই হচ্ছে ডিহাইড্রোজেনেস। এই যে দেখো এখানেও ডিহাইড্রোজেনেস, বুঝতে পারছো? ঠিক আছে, এই যে ডিহাইড্রোজেনেস, NAD FAD কোএনজাইম যেখানে দেখবা সেখানেই ডিহাইড্রোজেনেস। চোখ বন্ধ করে ডিহাইড্রোজেনেস তুমি এনজাইম হিসাবে বসাই দিতে পারতেছো। এখন ডিহাইড্রোজেনেসের প্রকার আছে, আইসোসাইট্রিক অ্যাসিডের যেটা কাজ করবে সেটা আইসোসাইট্রিক ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, আলফা কিটোগ্লুটারিকের যেটা কাজ করবে সেটা আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস। ওকে, আর সাকসিনিক অ্যাসিডের যেটা কাজ করবে সেটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, এরকম আর কি, এরকম বুঝবা তোমরা। ঠিক আছে।
আশা করি। আর গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য পড়বা, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে, রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন একই কথা। এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে, এখানে অক্সিডেশনও হচ্ছে আবার ফসফোরাইলেশনও হচ্ছে, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে তোমার এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কার অক্সিডেশন হচ্ছে তোমার এই যে রিডিউসড কোএনজাইমগুলোর অক্সিডেশন হচ্ছে, আর ফসফোরাইলেশন কার হচ্ছে তোমার এডিপির ফসফোরাইলেশন হচ্ছে, এডিপির ফসফোরাইলেশন হয়ে কি হচ্ছে এটিপি প্রোডাকশন হচ্ছে, মেইন গোল আমার এটিপি, সো এটাই হচ্ছে এটিপি। ওকে, তারপরে আসো ইলেকট্রন হচ্ছে বাহক, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বাহক, তোরা তো পড়ছোই তাই না, আমি এখন পড়াইতে সুবিধা হবে এটা। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা, সেটা হচ্ছে তোমার এই যে NADH, এটি একটি 26 সাব ইউনিট যৌগ, সাইটোক্রোম রিডাক্টেজ 10, সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম সি, এটা হচ্ছে তোমার একটি অপেক্ষাকৃত ছোট প্রোটিন। একটা কথা জানায় রাখি, সাইটোক্রোম রিডাক্টেজ যেটা, এটা হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন। আর এই বাকি যেগুলো আছে, বাকিগুলো হচ্ছে তোমার মাল্টি প্রোটিন। মাল্টি প্রোটিন, আচ্ছা আমার লেখা হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক, কিসে জানি একটু সমস্যা হলো। বাকিগুলো মাল্টি প্রোটিন, একটু লিখে রাখো, আমার স্টাইলাস পেনে কী জানি সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে উদ্ভিদ এবং মাইটোকন্ড্রিয়নের সক্রিয়তা, আচ্ছা সক্রিয়তা এটা পড়ে রাখবা। নেক্সট স্লাইডে আসো। এটিপি প্রোডাকশন কীভাবে হচ্ছে, অবাধ শ্বসনে কী হয়, অবাধ শ্বসনে এগুলো গ্লাইকোলাইসিস হচ্ছে, অবাধ শ্বসনে কিন্তু গ্লাইকোলাইসিস হবে। তারপরে আসো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, অসম্পূর্ণ জারণে কী কী উৎপন্ন হচ্ছে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড কীভাবে উৎপন্ন হচ্ছে, এটা খুবই একটু দেখে রাখো। তারপরে হচ্ছে ফার্মেন্টেশন, গাজন অক্সিজেনবিহীন শ্বসন হিসেবে আখ্যায়িত করে, লুইপাস্তুর এটিকে অক্সিজেনবিহীন শ্বসন হিসেবে আখ্যায়িত করেন। আচ্ছা ঠিক আছে, প্রকৃত কোষী এবং আদিকোষী জীবের স্থান, জীবের শ্বসনের স্থান, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপরে আসলে বেকারি শিল্পে এখানে ফার্মেন্টেশনের ব্যবহার কোথায় কোথায় আছে, এখানে এগুলো বলা হয়েছে, ঠিক আছে, ফার্মেন্টেশনের ব্যবহার কোথায়, বেকারি শিল্পে, তারপরে হচ্ছে মদ্য শিল্পে, দুধ শিল্পে। এখান থেকে কি পড়বা, এই যে বেকারি শিল্পে যে ইস্টের ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগানো হয় এটা পড়বা। তারপরে আসো, তারপরে হচ্ছে তোমার মদ্য শিল্পে হচ্ছে তোমার ইস্টের, আচ্ছা ওয়াইন, আপেলের রস থেকে সিডার, অ্যাপেল সিডার তৈরি করা হয়, অ্যাপেল সিডার যেটা বড় লোকেরা খায়। এখানে তারপরে হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, ইথাইল অ্যালকোহল তৈরি করা হয়, ইথাইল অ্যালকোহল আমরা তো দেখিয়ে আসলাম। দুধ শিল্পে কত ডিগ্রি তাপমাত্রা, এই যে দই তৈরি করা হচ্ছে তোমার 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটু পড়লেই হয়ে যাবে। আরগুলার তোমার রিডিং অবশ্যই দিবা, ঠিক আছে, রিডিং অবশ্যই দিবা, ঠিক আছে। এই যে ভিটামিন B1 এবং B2 প্রক্রিয়া ইস্টের সাহায্যে তৈরি করা হচ্ছে, ভিনেগার উৎপাদন, অ্যাসিডোব্যাক্টেরিয়া অ্যাসিডি, আছে এগুলো সবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। ওকে, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। অবশোষণ এবং ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য, আচ্ছা এগুলো রিডিং দিবা। তারপরে আসো এই যে শ্বসনিক হার বা কোশেন্ট, শ্বসনিক হার হচ্ছে কি, নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং গৃহীত অক্সিজেনের পরিমাণ। আমরা যে সবাদ শোষণ পড়লাম না, যে অক্সিজেন কত, বা এই যে গ্লুকোজের অক্সিডেশন যে পড়লাম, এটা কি মানে হচ্ছে তোমার অক্সিজেন লাগতেছে কত, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কত, এখানে দুইটাই কিন্তু সমান, 6 এই যে এই রিয়াকশনটা দেখে পড়বা, তাহলে ভালো বুঝতে পারবা। এখন ম্যালিক অ্যাসিডের কোশেন্ট কত, অলিক অ্যাসিডের কোশেন্ট কত, এটা কিন্তু পড়তে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে অবাধ শ্বসনের শ্বসনিক হার বা রিয়াকশন কোশেন্ট কত। অবাধ শ্বসনে কিন্তু আমার অক্সিজেন প্রয়োজন হচ্ছে না, তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যতই উৎপাদন হোক না কেন অক্সিজেন হচ্ছে 0, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তো প্রডিউস হচ্ছেই, 0 দিয়ে ভাগ করলে কত হয়, ইনফিনিটি, তার মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট অফ এনারোবিক রেসপিরেশন বা অবাধ শ্বসন কত, ইনফিনিটি, এটা একটু পড়বা। আরেকটা আছে, সেটা হচ্ছে আলিম স্যারের বইতে আমিষের রিয়াকশন কোশেন্ট, আমিষ
আমিষের রিয়াকশন কোশেন্ট, আমিষের রিয়াকশন কোশেন্ট কত 0.83। আর চর্বির রিয়াকশন কোশেন্ট কত, চর্বিরটা হচ্ছে তোমার 0.7। ঠিক আছে, এটুকু একটু জেনে রাখবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আর কিছু না, ইফেক্টগুলো ফ্যাক্টরগুলো আছে, গুরুত্ব আছে, সবাত অবশেষের মধ্যে পার্থক্য আছে। তো আজকে এই পর্যন্তই, অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব কোনো এক ক্লাসে। সবাই ভালো থাকবা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।